আসসালামু আলাইকুম সবাইকে। SS27 এবং SS28 অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা এর আগেও তোমাদের পদার্থ অবস্থায়ের একটা ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসে আমরা তোমাদের প্রথম টাইপ ব্যাপনের হার এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং এইটার বেসিক প্লাস সিকিউ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। বেসিক গুলা নিয়ে আলোচনা করেছি, প্লাস তোমার সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সিকিউ নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই টাইপে আমরা টাইপ 2টা দেখে ফেলবো এই ক্লাসে। তো আমরা তো বলছি যে মাত্র 2টা টাইপ পড়লেই তোমার এই অধ্যায়ের সৃজনশীল ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো প্রথম টাইপটা আমরা তোমাদের আগের ক্লাসে শেষ করেছি, আর দ্বিতীয় টাইপ তাপ প্রদানের লেখচিত্র এবং কণার গতিতত্ত্ব এটা আমরা এই ক্লাসে তোমাদের শেষ করব। তো দেখো আমরা এখন এই টাইপটা তোমার শেষ করে ফেলতেছি। তাপ প্রদানের লেখচিত্র মানে তোমার তো একটা পদার্থের তোমার অবস্থা 3 রকম আছে, কম পক্ষে পদার্থের অবস্থা। হ্যাঁ, পদার্থের অবস্থা তোমার অবস্থাটা কয় রকম হয় একটা পদার্থের? মনে করো পানির ক্ষেত্রে চিন্তা করো, পানি, তোমার পানির তো 3টা অবস্থা। মনে করো বরফ, বরফ থেকে কি হয়? তাপ দিলে হয় কি? পানি। আবার তাপ দিলে হয় কি? জলীয় বাষ্প। অর্থাৎ একটা হচ্ছে কি তার কঠিন, কঠিন, তারপরে কি তরল, এরপরে কি বায়বীয়, এরপরে হচ্ছে কি বায়বীয়। তো কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয় এই 3টা অবস্থা হচ্ছে কি তোমার পদার্থের অবস্থা, কঠিন তরল এবং বায়বীয়। তো এখন তোমার এই অধ্যায়ে যেটা আসে, বরফের তাপ প্রদানের লেখচিত্রটা তোমার বেশি আসে। বরফের তাপ প্রদানের লেখচিত্র মানে তুমি বরফকে তাপ দিলে সেটা কঠিন থেকে তরল হয়ে যাবে, এরপর তরল থেকে সেটা আবার বাষ্পে পরিণত হবে। তো বরফের তাপ দেওয়া লেখচিত্রটা আমার বেশি আসে। তো লেখচিত্র এবং গতিতত্ত্ব এই দুটা মিক্স করে প্রশ্ন আসে। তো তুমি মোট 6টা প্রশ্ন, 6টা বোর্ড কোশ্চেন পড়লেই তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তো আমি ওই বোর্ড কোশ্চেনগুলো তোমাকে করাই দিব। তো আগে আমি তোমাকে ওই 6টা কেস লিখে দিই। তোমার 6টা কেস তোমাকে পড়তে হবে, 6টা প্রশ্ন, সর্বোচ্চ 6টা প্রশ্ন পড়লেই তুমি এই টাইপ থেকে সিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবা। কেস 2, কেস 3, কেস 4, কেস 5 এবং লাস্টে তোমার কি কেস 6। তো তোমার মোট হচ্ছে কয়টা কেস? মোট 6টা কেস। মোট 6টা কেসে তোমার এই গ্রাফ প্রশ্নগুলা মানে বরফে তাপ দিলে বরফ যে বাষ্প হয়, এই যে তাপ প্রদানের লেখচিত্র বা শীতলীকরণের লেখচিত্র বা গলনাঙ্ক স্ফুটনাঙ্কের লেখচিত্র বা লেখচিত্র থেকে তোমাকে ব্যাখ্যা করতে বলে বা কণার গতিতত্ত্বের আলোকে গ্রাফ থেকে যে ব্যাখ্যা করতে বলে, ওই কোশ্চেনগুলো তোমার হাইস্ট 6টা কেসে আসতে পারে। তো ওই 6টা কেসের প্রশ্ন আমি তোমাকে এখন দেখাই দিচ্ছি। তো এই 6টা কেস করলেই তুমি এই টাইপ থেকে সিকিউ আসলে উত্তর করতে পারবা। তো দেখো এই 6টা কেস কি আমরা এখন শিখে ফেলবো। তো দেখো এই আমাদের 7টা কেস মানে তোমার ওয়ান শট কোশ্চেন, তোমার এই টাইপ থেকে সর্বোচ্চ যে 6 রকম প্রশ্ন আসতে পারে, তোমার 6 রকম প্রশ্ন তোমার সর্বোচ্চ আসতে পারে 6টা কেসে। তোমার একটা কেস হচ্ছে তোমার বরফের তাপ প্রদানের লেখচিত্র। এটা বোর্ডে ডাইরেক্ট আসে নাই, তবে এইটাই তোমার মেইন। তুমি এইটা পারলে তুমি বাকিগুলো পারবা। তো বরফে তাপ প্রদানের লেখচিত্র। দ্বিতীয় কেস বাষ্প শীতলীকরণের লেখচিত্র। এইটা পারলে এইটা হচ্ছে এটার উল্টা, এইটাও তুমি পারবা। কেস 3 হচ্ছে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে তোমাকে উদ্দীপকে কোনো একটা যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দিয়ে দিবে। ওই গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক থেকে তোমাকে গ্রাফ অঙ্কন করতে হবে এবং তা ব্যাখ্যা করতে হবে। এটা তোমার রাজশাহী বোর্ড 20-এ আসছে। কেস 4 গ্রাফ থেকে ব্যাখ্যা, তোমাকে উদ্দীপকে গ্রাফ এঁকে দিবে, তোমাকে জাস্ট গ্রাফটা দেখে দেখে ব্যাখ্যা করতে হবে। তো এইটা খুব সহজ, তোমার কুমিল্লা বোর্ড 19-এ আসছে। তোমার কেস 5 ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। ঊর্ধ্বপাতিত পদার্থ কি ওইটা আমরা বুঝাবো, সমস্যা নাই। তুমি এখন জাস্ট দেখো অ্যানালাইসিসটা মানে তোমার বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমি দেখছি যে এই 6টা কেজি তোমার সর্বোচ্চ প্রশ্ন আসতে পারে, তার মধ্যে এই 2টা আসে নাই, এই 4টা প্রশ্নই তোমার মূলত আছে। তো এটা হচ্ছে জাস্ট একটা অ্যানালাইসিস। ঊর্ধ্বপাতিত পদার্থ কি, গ্রাফগুলো কিভাবে আঁকতে হবে, গলনাঙ্ক কি, স্ফুটনাঙ্ক কি,
এগুলো আমরা একদম বেসিক সহ করাই দিব, সমস্যা নাই, একদম বেসিক সহ করাই দিব, তারপর আমরা সিকিউ সলভ করব। তো এটা জাস্ট অ্যানালাইসিস। তোমার কেস 6 হচ্ছে গ্রাফ থেকে আন্তঃআণবিক শক্তির পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করা। এটা আসছে তোমার কি বরিশাল বোর্ড 17, এটা আসছে তোমার কি বরিশাল বোর্ড 17তে এটা তোমার আসছে। তো দেখো আমরা একটা একটা করে সব করে ফেলবো। আগে তুমি যদি এই প্রথমটায় পারো তাহলে তুমি বাকিগুলো সব পারবা। তো তোমাকে এখানে বেসিক জানতে হবে 3টা। তোমাকে এখানে এই কোশ্চেনগুলো সলভ করতে হলে তোমাকে পাঁচটে 3টা বেসিক জানতে হবে। তো দেখো এই 6টা প্রশ্ন যদি তোমাকে পারতে হয়, তোমাকে যদি এখানে বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হয়, তাহলে তোমাকে পাঁচটে 3টা বেসিক তোমাকে জানতে হবে। 3টা বেসিক, জাস্ট 3টা টপিক বুঝবা, এরপর তুমি সিকিউ গুলো উত্তর করতে পারবা। তোমাকে পাঁচটা জানতে হবে কণার গতি তত্ত্বটা আসলে কি, এরপরে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানতে হবে, তারপরে ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ কি তোমাকে ওইটা জানতে হবে। তো এই 3টা টপিক বুঝলেই তুমি সিকিউ সলভ করতে পারবা। তো দেখো আমরা পাঁচটা কণার গতিতত্ত্ব, এটা আসলে তোমাকে আগে দেখাই দিই। কণার গতিতত্ত্ব, দেখো কণার গতিতত্ত্বটা আসলে কি। কণার গতিতত্ত্ব হচ্ছে কোনো একটা পদার্থ কঠিন কঠিন নাকি তরল নাকি বাষ্প বা বায়বীয়, কোনো পদার্থ কঠিন না তরল না বাষ্প, ওইটা বুঝবো কিভাবে, তোমার কণার গতিতত্ত্বের মাধ্যমে। কণার গতিতত্ত্ব হচ্ছে একটা প্রক্রিয়া, তোমার কণার গতিতত্ত্ব হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা পদার্থ কি কঠিন না তরল না বাষ্প। আশা করি ক্লিয়ার, একদম সহজ। তো এই কণার গতিতত্ত্বটা তোমার 2টা ভাগে বিভক্ত। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এই কণার গতিতত্ত্বটা ইউজ করা হয় তোমার 2টা টার্মের উপর। এটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি, এবং আরেকটা হচ্ছে তোমার গতি শক্তি, গতি শক্তি কার, কণার, মানে পদার্থের মধ্যে যে ক্ষুদ্র কণা থাকে ওই কণাগুলোর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতি শক্তি, এই 2টা মিলেই তোমার হচ্ছে কি কণার গতিতত্ত্ব। তো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং গতি শক্তি এই 2টা মিলিয়ে তোমার কণার গতিতত্ত্ব। আর কণার গতিতত্ত্ব হচ্ছে কি কঠিন না তরল না বাষ্প, ওইটা বোঝার প্রক্রিয়া, এটা হচ্ছে কি কণার গতিতত্ত্ব। তো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি ও গতি শক্তি এই 2টা বিষয়ের উপর লক্ষ্য করেই তোমাকে বুঝতে হবে যে কোনো পদার্থ কঠিন না তরল না বাষ্প, আর এই বোঝার প্রক্রিয়াটাই হচ্ছে তোমার কণার গতিতত্ত্ব। মনে করো কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, কারণ মনে করো বরফ, বরফ হচ্ছে কি তোমার কঠিন পদার্থ, বরফ তোমার একদম শক্তভাবে আটকে থাকে, কঠিন পদার্থ। বরফের কণাগুলো একদম কঠিন পদার্থ বা বরফ, যার কণাগুলোকে একদম কাছাকাছি অবস্থান করে, একদম কাছাকাছি। তরল মনে করো আর একটু সরাই ছিটাই থাকে, মনে করো বরফ তোমার গলে যায় না, তো তোমার কণাগুলো একটু সরাই ছিটাই যায়। বরফ যখন তরল হয় তখন কণাগুলো একটু দূরে দূরে সরে যায়, যেমন এই যে গলে গেছে, তখন এই পদার্থের কণাগুলো ছড়াই ছিটাই গেছে, মানে কণাগুলোর গতি শক্তি বেড়ে গেছে। আর বাষ্প কি, বাষ্প হচ্ছে কি তোমার তরলকে তাপ দিলে ওটা যখন বাষ্প হয়ে যায় তখন একটা কণা এইখানে, আরেকটা কণা এইখানে, আরেকটা কণা এইখানে, তোমার কণাগুলো আরো দূরবর্তী অবস্থান করে। গতিশক্তি, এই কণাগুলোর গতিশক্তি আরো বেড়ে যায়, তো কণাগুলো একটা অপরটি থেকে আরো দূরে অবস্থান করে, অর্থাৎ কণাগুলো দূরে অবস্থান করে, তার মানে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায়। তো যখন কঠিন পদার্থ তার কণাগুলো বেশি কাছাকাছি অবস্থান করে, তো কাছাকাছি অবস্থান মানে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি বেশি। আন্তঃআণবিক মানে এই কণাগুলোর মধ্যে, এখানে তো অসংখ্য কণা আছে একটা পদার্থের মধ্যে, তো এই কণাগুলোর মধ্যে একটি কণা ও অপর আরেকটি কণার মধ্যে যে আকর্ষণ, একটি কণা ও অপর আরেকটি কণার মধ্যে যে আকর্ষণ, ওটাকে বলে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি। আর গতি শক্তি কি, গতি শক্তি হচ্ছে একটা কণা বা কণাগুলো মানে একটা থেকে একটা দূরে চলে যেতে চায়, একটা কণা থেকে আরেকটা কণা দূরে সরে যেতে চায়, তারা ছোটাছুটি করে, ওইটি হচ্ছে কি তোমার গতি শক্তি। তো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি হচ্ছে তারা একসাথে আটকে থাকতে চায়, আর গতি শক্তি হলো একটি কণা থেকে আরেকটি কণা দূরে চলে যেতে চায়।
তো কঠিন পদার্থের এরা কণাগুলো কাছাকাছি অবস্থান করে, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। তাহলে কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি বেশি? তো তুমি লেখো কঠিন পদার্থের কি বেশি, তো আমি তোমাকে এটা লিখে দিচ্ছি। কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, তাহলে কি গতিশক্তি কম? তো আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি বেশি? কঠিন পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, তাহলে গতিশক্তি কি কম? গতিশক্তি কম। আর তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি আর একটু কমে যায়, যার ফলে কণাগুলো একটু দূরে সরে যায়। তো তরলের আন্তঃআণবিক শক্তি একটু কমে আর গতিশক্তিটা কি একটু বাড়ে। আর বাষ্পের তো পুরাই হাই, বাষ্পের আন্তঃআণবিক শক্তি একদম কম আর গতিশক্তি কি একদম বেশি। তো এই বেসিকটুকু বুঝলে তোমার আন্তঃআণবিক শক্তি আর গতিশক্তি মিলেই তোমার এই যে কণার গতিতত্ত্ব, এটা তোমার আশা করি ক্লিয়ার। তো এইটুকু বেসিক বুঝলে তোমার ইনশাল্লাহ তোমার গতিতত্ত্বের এই টপিকটা তোমার কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমাদের একটা গ্রাফের মধ্যে ব্যাখ্যা করতে গেলে এই যে কঠিন থেকে তরল হয়, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে যায়, যার ফলে কি গতিশক্তি বেড়ে যায়, মানে তাপ প্রদান করলে তোমার গতিশক্তি বেড়ে যায়, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি কমে যায়। ফলে কণা কি হয়ে যায়, কঠিন থেকে তরল হয়ে যায়, তরল থেকে বাষ্প হয়ে যায়। তো তোমাকে এই কথাগুলো বলেই তোমাকে সিকিউতে বা সৃজনশীল প্রশ্নে ব্যাখ্যা করে লিখতে হবে। তো দেখো এবার আমরা পরেরটা শিখে ফেলি, তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তো কণার গতিতত্ত্ব আমাদের শেষ, এবার হচ্ছে কি গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তো দেখো গলনাঙ্কটা আসলে কি? গলনাঙ্কটা এবার কি আর স্ফুটনাঙ্কটা এবার কি? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক হচ্ছে তোমার বায়ুর চাপ তখন থাকবে 1 atm, 1 বায়ুমণ্ডলীয় চাপে বা 1 atm চাপে, 1 atm চাপে বা 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়। পরিণত হবে কিসে? তরলে। 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। ওই পদার্থের গলনাঙ্ক বলে। তাহলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা হচ্ছে কি একটা তাপমাত্রা। সোজা কথা, গলনাঙ্কটা হচ্ছে একটা তাপমাত্রা। মনে করো তোমার 37 ডিগ্রি সেলসিয়াসে মনে করো তোমার 37 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা কঠিন পদার্থ কি হয়ে যায়, তরল হয়ে যায়। তো ওইটাই হচ্ছে কি ওই পদার্থের গলনাঙ্ক। স্ফুটনাঙ্কটাও সেম একটা তাপমাত্রা। মনে করো পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এগুলো হচ্ছে কি এক একটা তাপমাত্রা। তো গলনাঙ্কটা কি আমি আবার বলি, 1 atm চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয়, মানে তখন আমি আবার বোঝাই, বায়ুর চাপ হতে হবে 1 atm, 1 atm চাপে কোনো পদার্থকে যে তাপমাত্রায় কঠিন থেকে তরলে পরিণত হয়, ওই তাপমাত্রাটাই ওই পদার্থের গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্ক সেম 1 atm চাপে, তখন বায়ুমণ্ডলীয় চাপ হতে হবে 1 বায়ুমণ্ডলীয় চাপে যে তাপমাত্রায় যত ডিগ্রি সেলসিয়াসে যে তাপমাত্রায় কোন পদার্থ আগে হয়েছে কি কঠিন থেকে তরল, গলনাঙ্ক মানে কি গলে গেছে কঠিন থেকে তরল, আর স্ফুটনাঙ্ক মানে কি ফুটছে, তরল থেকে বাষ্প হবে। কি হবে? তরল থেকে বাষ্প হবে। 1 atm চাপে যে তাপমাত্রায় কোন পদার্থ তোমার তরল থেকে বাষ্পে পরিণত হবে, ওই তাপমাত্রাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন পানি তরল না, পানি হচ্ছে কি তোমার তরল। তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার পানি বাষ্প হয়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি তরল থেকে বাষ্প হয়। তো পানির স্ফুটনাঙ্ক তাই কি 100।
কারণ যে তাপমাত্রায় তরল থেকে বাষ্প হবে ওই তাপমাত্রাটাই তার স্ফুটনাঙ্ক। তো পানি তোমার 100°C তাপ দিলে সে তরল থেকে বাষ্প হয়, তাহলে পানির স্ফুটনাঙ্ক কি 100°C। আর পানির গলনাঙ্ক হচ্ছে কি 0°C। তো এক এক পদার্থের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এক এক রকম হয়। তো এটা হচ্ছে পানির ক্ষেত্রে পানির গলনাঙ্ক 0°C, অর্থাৎ পানিকে তোমার 0°C তাপ দিলে সে কঠিন থেকে তরল হয়, তাই পানির গলনাঙ্কটাই কি তোমার 0°C। তো আশা করি তুমি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বুঝতে পেরেছো। তো এই ক্লাসগুলো হচ্ছে আমাদের বেসিক প্লাস সিকিউ, মানে তোমার সৃজনশীলের তোমার ঘ নাম্বারের জন্য হচ্ছে আমাদের এই ক্লাসগুলো, ওয়ান শট ক্লাসগুলো। আমরা তোমরা যদি কমেন্টে লিখো বা আমি এমনিতেই দিব, সমস্যা নেই। তোমার ক খ জন্য সাজেশন দিব এবং তোমার এমসিকিউ, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর উপরে আমরা ক্লাস দিব ইনশাল্লাহ। তো দেখো তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা শেষ। আর গলনাঙ্ক কি স্ফুটনাঙ্ক কি এটা তোমার ক নাম্বারে আসে, তুমি ক নাম্বারের জন্য এগুলা গাইড থেকে মুখস্থ করে ফেলতে পারো, যে গলনাঙ্ক কাকে বলে, স্ফুটনাঙ্ক কাকে বলে, এইগুলা। তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আমাদের শেষ। এইবার হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে, এবার আমাদের তৃতীয় টপিকটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে কি জানো, নর্মালি কোনো একটা পদার্থকে তাপ দিলে কি হয় বলো, কোনো একটা পদার্থ মনে করো কঠিন আছে, কঠিন অবস্থায় আছে, তো ওটাকে তাপ দিলে ওটা ফার্স্টে হবে কি তরল, তরলকে তাপ দিলে ওইটা হবে তোমার বাষ্প। কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে মনে করো যেটা কঠিন আছে, তুমি এটাকে তাপ দিলে এটা তরল না হয়ে ডাইরেক্ট বাষ্প হয়ে যাবে, আবার তুমি এটাকে ঠান্ডা করলে ডাইরেক্ট কঠিন হয়ে যাবে। তো নর্মালি কি হয়, কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্প হয়, পরে ঠান্ডা করলে আবার বাষ্প থেকে তরল হয়, তরল থেকে কঠিন হয়। কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ হচ্ছে স্পেশাল, যেগুলো তরল হয় না, তাপ দিলে কঠিন থেকে ডাইরেক্ট বাষ্প, আবার তাপ সরিয়ে নিলে বাষ্প থেকে কি ডাইরেক্ট কঠিন। তো এইটাই তোমার কি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ ক্লিয়ার তোমাদের, যে পদার্থকে তাপ দিলে সেটা তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় সেটাই কি তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ, এবং বাষ্পকে শীতলীকরণ করলে সেটা তরল না হয়ে সরাসরি কঠিন পদার্থে চলে আসে, ওইটাই হচ্ছে কি তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ। তো ঊর্ধ্বপাতিত পদার্থ কি বা কাকে বলে ওটা তুমি ক নাম্বারের জন্য মুখস্থ করে ফেলবা। আর কয়েকটা ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ তোমাকে জানতে হবে, যেমন কর্পূর, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তোমার হচ্ছে কি তোমার আরেকটা আছে তোমার ন্যাপথলিন, তোমার C10S8 ন্যাপথলিন। তারপরে তোমার I2 আয়োডিন, তোমার নিশাদল, তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলো হচ্ছে কি তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ, মানে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়। তো ঊর্ধ্বপাতিত পদার্থের কিছু এক্সাম্পল তোমাকে মনে রাখতে হবে, যেমন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, C10S8। হ্যাঁ, তো এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে উদাহরণ হিসাবে। তো আমাদের বেসিক শেষ, এবার আমরা ডাইরেক্ট তোমার একটা একটা করে সব করে ফেলি। তোমার কেস ওয়ানটা ছিল কি, অবশ্যই নোট করতে হবে, নোট অবশ্যই করবা, ঠিক আছে, নোট না করলে কিন্তু সমস্যা, নোট করবা এবং রিভিশন দিবা। তো তোমার প্রথমে যে আমরা যে ওয়ান শট কোশ্চেন গুলো লিখছি, তোমার 6টা কোশ্চেন, তোমার কেস ওয়ানে ছিল কি বরফে তাপ প্রদানের লেখচিত্র। কি দিব, বরফে তাপ প্রদানের লেখচিত্র। আমরা ওইটা এখন করে ফেলি, বরফে তাপ প্রদানের লেখচিত্রটা আমরা এখন করে ফেলতেছি। দেখো, তো দেখো আমাদের প্রথম প্রশ্নটি তোমার বরফে তাপ প্রদানের লেখচিত্র। তো তুমি নিচে দিয়ে লিখবা বরফে তাপ প্রদানের লেখচিত্র। তো দেখো এক্স অক্ষে আমরা তোমার দিচ্ছি সময়, আর ওয়াই অক্ষে দিচ্ছি আমরা তোমার কি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে। তুমি এখানে তোমার মতো করে দিবা যে -40, -20, 0°, এরপর হচ্ছে 20°, এরপর 40°, এরপর 60, এরপর তোমার 80, এরপর 100, এভাবে 120,
তুমি এইভাবে দিবা, এটা কোনো নির্দিষ্ট মাপ নাই, তুমি তোমার মতো করে দিবা। আর পরীক্ষায় এটা তুমি কলম দিয়ে আঁকলেই হবে বা পেন্সিল দিয়ে আঁকলে, কলম দিয়ে আঁকলেও হবে, গ্রাফ লাগবে না এটা করতে। তো দেখো এই খাড়া লাইনগুলো হচ্ছে তোমার একই অবস্থা বোঝায়, আর শোয়ানো লাইনগুলো যেটা আনুভূমিক ওগুলো তোমার দুইটা অবস্থা বোঝায়। যেমন এই খাড়া লাইনটা দ্বারা তোমার বুঝেছে বরফ বা ডাইরেক্ট কঠিন বা বরফ। আর শোয়ানো লাইনটা দুইটা অবস্থা বোঝাইছে, বরফ থেকে তরল হচ্ছে, আবার খাড়া লাইনটা কি তরল। আবার শোয়ানো লাইনটা দুইটা বোঝাইছে, তরল থেকে বাষ্প, আবার খাড়া লাইনটা কি শুধু বাষ্প। তো খাড়া লাইন মানে একই অবস্থা, আর আনুভূমিক মানে শোয়ানো লাইনগুলো হচ্ছে কি তোমার গলনাঙ্ক রেখা বা স্ফুটনাঙ্ক রেখা, মানে তোমার দুইটা অবস্থা বোঝাবে, বরফ থেকে তরল হচ্ছে বা তরল থেকে বাষ্প হচ্ছে, তোমার দুইটা অবস্থা বোঝাবে। তো দেখো এখানে তুমি গ্রাফগুলো আঁকবা, তুমি এটা হচ্ছে বরফে, বরফ মানে কি পানি, বরফেরটা এটা বরফেরটা আসলে শুধু বরফ বা পানিরটা আসলে তোমার চিত্র এরকম হবে। তো দেখো -40 থেকে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে যখন 0°C নিয়ে আসছে, তখন 0° পর্যন্ত সে ছিল বরফ, যখন 0°C আনছে তখন সে বরফ গলা শুরু করছে, তখন বরফ থেকে তরল হচ্ছে। তো 0°C যতক্ষণ আছে ততক্ষণ সে বরফ থেকে তরল হইতেছে। যখন 0° থেকে তাপমাত্রা আরো বেড়ে গেছে 10, 20, 40, তখন সে আর বরফ নাই, তখন সে হয়ে গেছে কি তরল, তখন সে তরল থাকতেছে, এই তরল থাকতেছে, তাপমাত্রা বাড়াইতেছে তারপরও সে তরল থাকতেছে। তো সে তরল থাকবে কতক্ষণ, 100°C পর্যন্ত সে তরল থাকবে। যখন তাপমাত্রা এই যে 100, যখন তাপমাত্রা 100° হয়ে যাবে তখন ওই তরলটা বাষ্প হওয়া শুরু করবে, বা তরল গলতে গলতে বাষ্প হওয়া শুরু করবে। তো এই লাইনটা হচ্ছে কি তোমার তরল থেকে বাষ্প, এই লাইনটা হচ্ছে কি তোমার তরল থেকে বাষ্প। আর আবার তোমার তাপমাত্রা যখন তুমি আরো বাড়াইতেছো, 120 করছো বা আরো বেশি 10, 120 এরকম, তখন তরল আর নাই, এবার সে সম্পূর্ণ বাষ্প হয়ে গেছে। যখন 140°তে পৌঁছাচ্ছে তখনও সে বাষ্পই থাকতেছে, শেষ। তো এখানে আর বোঝার কিছু নাই, তুমি জাস্ট গ্রাফটা আঁকবা, আর আমি যে কথাগুলো বলছি ওইগুলোই তুমি লিখে দিবা, যে তাপ প্রদান করতে করতে 0°C পর্যন্ত গেলে সে বরফ গলা শুরু করে, তখন সে বরফ থেকে তরল হয়ে যায়। আর এই 0°C তার গলা শুরু হয়েছে, তাই এটা হলো কি তার গলনাঙ্ক, এটা হচ্ছে কি গলনাঙ্ক। আবার 100° করাতে তরল থেকে সে বাষ্প হওয়া শুরু করছে, তো এটা হচ্ছে কি তার স্ফুটনাঙ্ক। এইভাবে কথাগুলো বলে লিখে দিবা, শেষ। তো তোমার বরফের তাপ প্রদান লেখচিত্রটা আসলে তুমি এইভাবে চিত্র এঁকে ব্যাখ্যা করে দিবা। আর তোমার দ্বিতীয় কোশ্চেনটি ছিল এটার উল্টা, এটা হচ্ছে বরফ থেকে বাষ্প হওয়া, তোমার দ্বিতীয়টা হচ্ছে বাষ্প থেকে বরফ, তোমার দ্বিতীয়টি হচ্ছে কি তোমার বাষ্প থেকে বরফ। দেখো এটা তোমাকে আমি বইয়ের মধ্যে বুঝাই দিচ্ছি, বাষ্প থেকে বরফ এটা তুমি কিভাবে করবে আসলে। দেখো জাস্ট উল্টো হবে, তুমি এক্স অক্ষে সময় দিবা, ওয়াই অক্ষে দিবা কি তুমি তাপমাত্রা, তো -40, -20, 0° ভাবে তুমি 140 পর্যন্ত দিবা তাপমাত্রা। তো আমরা উল্টা চিন্তা করব, দেখো আগে তোমার 140 থাকলে কি জলীয় বাষ্প, 100তে আসলে তোমার কি তরল থেকে বাষ্প হয়, 100তে আসলে তোমার তরল থেকে বাষ্প হয়। তো যদি তাপমাত্রা কমাইতে কমাইতে তুমি আবার 100তে নিয়ে আসো, তখন বাষ্প থেকে তরল হবে, কথা বুঝছো। মনে করো তোমার তাপমাত্রা 100তে থাকলে সে তরল থেকে বাষ্প হবে, তাপমাত্রা আরো বাড়লে সে আর তরল থাকবে না, সে বাষ্প হয়ে যাবে। আর মনে করো তাপমাত্রা আগেই 140, মনে করো তাপমাত্রা তোমার আগে থেকেই 140 আছে, এখন তুমি 140কে কমাইতে কমাইতে তুমি নিয়ে আসছো 120-এ, তো ভালো কথা, তখনও সে কি বাষ্প। আরো কমাইতে কমাইতে তুমি 100তে আনছো, যখন তুমি 100তে নিয়ে আসবা তখন সে এবার বাষ্প থেকে তরল হবে। তো এভাবে তোমার 20° পর্যন্ত, মানে তোমার 100 থেকে তোমার 0° আগে 1° পর্যন্ত তোমার ওটা তরল থাকবে। যখন তুমি তাপমাত্রা আরো কমাইবা 0°তে নিয়ে আসবা, তখন তোমার তরল থেকে বরফ হবে। আবার বরফ থেকে যখন তাপমাত্রা 0 থেকে কমে যাবে 20, -20, -40, তখন তোমার তাপমাত্রা আরো কমার ফলে তরল থেকে বরফ, তখন তোমার ডাইরেক্ট বরফ থাকবে। তো উল্টা
তাপমাত্রা প্রথমে ছিল 140, যখন তুমি তাপমাত্রা কমাই 100 নিয়ে আসছো তখন সে বাষ্প থেকে তরল হচ্ছে। আবার তাপমাত্রা তুমি আরো কমাইছো, এখন সে কি তরল হয়ে গেছে। যখন তুমি 0 ডিগ্রিতে নিয়ে আসছো তখন সে তরল থেকে বরফ হইতেছে। আবার 0 ডিগ্রি থেকে যখন আরো কম করছো তখন সে ডাইরেক্ট বরফ হয়ে গেছে। তো এইটা তুমি নিজ দায়িত্বে বুঝে করে ফেলবা, ওইটা পারলে এইটা পারবা, সমস্যা নেই। এবার আমি তোমাকে 2টা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাই দিব যে তুমি আসলে পারতেছো। 2টা বোর্ড কোশ্চেন করে দেখাই দিব, আর বাকিগুলো তুমি সেম ভাবে করে ফেলবা। এই দেখো আমাদের রাজশাহী বোর্ড 20-এর সৃজনশীল প্রশ্নটা। দেখো রাজশাহী বোর্ড 20, এটা হচ্ছে তোমার কি কেস 3। তোমার কেস 3-তে একটা দেখাইছি না, যে তোমার উদ্দীপকে তোমাকে কোন একটা যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেওয়া থাকবে। যেমন এর গলনাঙ্ক 45 ডিগ্রি সেলসিয়াস এবং এর স্ফুটনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস। ঘ নম্বরে বলছে এর তাপীয় বক্ররেখা অঙ্কন করো। তো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থেকে তোমাকে গ্রাফ, তাপ প্রদানের গ্রাফটা আঁকতে হবে। তো সেম ভাবে তুমি আবার আঁকো, গ্রাফটা আঁকো। তুমি এক্স অক্ষে তুমি কি দিবে? এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে কি? ওয়াই অক্ষে হচ্ছে তাপমাত্রা, ওয়াই অক্ষে হচ্ছে তোমার তাপমাত্রা, ওয়াই অক্ষে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে। তো দেখো এর তাপীয় বক্ররেখা অঙ্কন করতে বলছে। এখন গলনাঙ্ক দেওয়া আর স্ফুটনাঙ্ক দেওয়া। তো তোমার মনে আছে যখন আমরা পানির ক্ষেত্রে করেছিলাম, মানে বরফে তাপ দেওয়ার লেখচিত্র, তো বরফেরটা কেমন ছিল? বরফেরটা ছিল তোমার যখন তাপ দিছে, তোমার গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাইলে তখন সে কি হয়? কঠিন থেকে তরল হয়। আর স্ফুটনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাইলে সে তরল থেকে বাষ্প হয়। তো তুমি এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, তুমি মনে করে যে 45 ডিগ্রি দিলে, আবার স্ফুটনাঙ্ক দেওয়া আছে 95 ডিগ্রি, তুমি যে কোনো এক জায়গায় এখানে 95 ডিগ্রি দিলে, এই 95 ডিগ্রি। এখন প্রথমে তাপ দিতেছ, এই যৌগটা প্রথমে কঠিন, এই যে ঊর্ধ্বমুখী লাইন মানে কি? সে কঠিন, একই অবস্থায় আছে, কঠিনে আছে। সময়ের সাথে তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে তখন ওই কঠিন পদার্থটি তরল হতে শুরু করে। যখন 45 ডিগ্রি তাপমাত্রা পৌঁছাইছে তখন এই যৌগটি কঠিন থেকে তরল হতে শুরু করে। কারণ গলনাঙ্ক মানেই তো হচ্ছে এটা, যে এখন সে গলবে, কঠিন থেকে তরল হবে। তো এখন সে কঠিন থেকে তরল হচ্ছে, দেখো কঠিন থেকে তরল, কঠিন থেকে কি হচ্ছে? তরল হইতেছে। ভালো কথা। এখন যখন 45 ডিগ্রি থেকে তাপমাত্রা আরো বাড়াইছো তখন সে সম্পূর্ণ তরল হয়ে গেছে। যখন 45 ডিগ্রি থেকে তুমি তাপমাত্রা আরো বাড়াইতেছ তখন এই যৌগটি তোমার তরল, মানে ডাইরেক্ট তরল হয়ে গেছে। তখন এটা হচ্ছে একই অবস্থা, ডাইরেক্ট তরল। এখন 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখন থাকবে তখন সে ডাইরেক্ট তরল থাকবে। স্ফুটনাঙ্ক 95 ডিগ্রি। স্ফুটনাঙ্ক মানে কি? যে তাপমাত্রায় তরল থেকে বাষ্প হবে। তো দেখো তাপমাত্রা বাড়াতে বাড়াতে যখন 95 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছো তখন সে কি হবে? তরল থেকে বাষ্প হবে। এখন সে হবে কি? তরল থেকে বাষ্প। তো এখন 95 ডিগ্রিতে যাওয়ার পরে সে তরল থেকে হবে বাষ্প। তো তুমি এখানে পয়েন্ট করে দিবা যে ও, এ, বি, সি, ডি। যখন 95 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো বাড়াবা তাপমাত্রা তখন সেটা বাষ্পই থাকবে, ডাইরেক্ট বাষ্প। তখন সেটা কি? তোমার ডাইরেক্ট বাষ্প থাকবে। এই যে এই বিন্দু, তখন সেটা কি? ডাইরেক্ট বাষ্প থাকবে। তো এইটাই তোমার গ্রাফটা আঁকবা। এবার তুমি ব্যাখ্যা কি দিবা? তুমি বলবা এই যৌগটির গলনাঙ্ক 45 ডিগ্রি, যৌগটিকে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে যখন 45 ডিগ্রি সেলসিয়াসে আনা হলো তাপমাত্রা, তখন যৌগটি কঠিন থেকে তরল হতে শুরু করে। গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছানো মাত্রই এই যৌগটি কঠিন থেকে তোমার তরল হতে শুরু করে। তাপমাত্রা যখন তুমি 45 ডিগ্রি থেকে আরো বাড়াইছো তখন ওই যৌগটি আর কঠিন নাই, তখন সে ডাইরেক্ট তরল হয়ে গেছে। তাপমাত্রা যখন তুমি আরো বাড়াইছো 95 ডিগ্রি সেলসিয়াসে গেছে, স্ফুটনাঙ্ক হচ্ছে কি? 95। তো স্ফুটনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাইলে তখন সে তরল থেকে বাষ্প হবে। তো 95 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইলে
তখন ওই পদার্থটি আর তরল নাই, এখন সে তরল থেকে বাষ্প হইতেছে। সিডি রেখা দ্বারা বোঝায় কি, তার স্ফুটনাঙ্ক রেখা। এটা হলো কি, তার স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। আর কঠিন থেকে তরল, এটা হচ্ছে তার গলনাঙ্ক রেখা। সে গলতেছে, কঠিন থেকে তরল হতেছে, এটা হচ্ছে কি তার গলনাঙ্ক রেখা। তো তুমি এই কথাগুলি ব্যাখ্যা দিয়ে দিবা যে তাপমাত্রা বাড়াইলে 45°C যায়, তখন পদার্থটি কি কঠিন থেকে তরল হতে শুরু করে, মানে সে গলনাঙ্কের তাপমাত্রায় পৌঁছাইলে সে গলতে শুরু করে। এরপর 45 থেকে 95°C মধ্যে তাপমাত্রায় সে তরল থাকে। আবার যখন তাপমাত্রা 95°C পৌঁছায়, তখন পদার্থটি তরল থেকে তোমার বাষ্প হতে শুরু করে। আবার যখন 95°C থেকে তাপমাত্রা আরো বাড়াইছো, তখন ওইটা ডাইরেক্ট বাষ্প হয়ে যায়। তো তুমি এইভাবে জাস্ট কথাগুলো ব্যাখ্যা দিয়ে দিবা। তো এটাই তোমার কি ঘ নম্বরের অ্যান্সার। তো গলনাঙ্ক তাপমাত্রা আর স্ফুটনাঙ্ক তাপমাত্রা তোমাকে দিলে তুমি ওই দুইটা তাপমাত্রা থেকে তুমি এইভাবে তাপীয় বক্ররেখা অর্থাৎ তুমি লেখচিত্র তুমি অঙ্কন করতে পারবা। তো আশা করি তুমি এই সিকিউরিটি বুঝতে পেরেছো। তোমাদের কেস 3 শেষ। কেস 3 ছিল এটাই যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দিলে তুমি ওইখান থেকে গ্রাফ অঙ্কন করবা। দেখো তোমার রাজশাহী বোর্ড 20টা আমরা করতেছিলাম, এই সৃজনশীলটার ঘ নাম্বারেই তোমার আরেকটা কোশ্চেন আমরা করা দিতেছি। দেখো আমরা তো রাজশাহী বোর্ড 20-এর ঘ নাম্বারটা করছি, মানে গ্রাফ অঙ্কনটা করছি। তোমার বড় কথায় আসছে কি, এ যোগের তাপমাত্রার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। দেখছো আমরা এখানে মোট 6টা কোশ্চেন লিখছিলাম। তোমার প্রথমটা ছিল কি, বরফে তাপ প্রদানের লেখচিত্র, মানে তুমি বরফকে তাপ দিবা, বরফের তাপ প্রদানের লেখচিত্র তোমাকে আঁকতে হবে। আরেকটা 2 নাম্বার কোশ্চেন ছিল তোমার বাষ্পকে শীতলীকরণ, মানে বরফের তাপ প্রদানের লেখচিত্রের উল্টা, বাষ্পকে তুমি ঠান্ডা করে কঠিন বানাবা। তোমার 2টা গেছে। তৃতীয়টা তোমার ছিল এই যে তোমার ছোট কটা পেজ 3 ছিল কি, তোমার গলনাঙ্কের তাপমাত্রা আর স্ফুটনাঙ্কের তাপমাত্রা দিলে তুমি ওই দুইটা তাপমাত্রা থেকে তুমি গ্রাফ আঁকবা। এটা আমরা করছি। তো আমাদের 3টা শেষ। আমাদের 4 নাম্বারটা তোমার বড় গতেই আছে, কেস 4। আমাদের কেস 4 তোমার বড় গতে, কেস 4 না, আমার কেস 6 এ ছিল। মোট 6টা কেস, এটা তোমার কেস 6। 4 এবং 5 আমরা পরে দেখব। কেস 6টা হচ্ছে এ যোগের তাপমাত্রার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। তোমাকে তাপমাত্রা যে পরিবর্তন হয়েছে, এই যে তাপমাত্রা তাপ দিতে যে বাড়ছে, 45° হয়েছে, আবার 95° হয়েছে, এই তাপমাত্রার পরিবর্তনটা তোমাকে কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে বলছে। তো এইটা আমরা করে ফেলি কিভাবে, কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে হয়। তা দেখো আমরা এটা করে ফেলতেছি কিভাবে, কণার গতিতত্ত্বের আলোকে তুমি ব্যাখ্যাটা করবা। কণার গতিতত্ত্বটা কি ভাই, আমরা কিন্তু প্রথম দিকে আলোচনা করেছিলাম যে কণার গতিতত্ত্ব হচ্ছে কোন পদার্থ কঠিন নাকি তরল নাকি বায়বীয়, ওইটা পরিমাপ করার প্রক্রিয়াটাই হচ্ছে কি তোমার কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্বের মাধ্যমে তুমি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং একটা পদার্থের কণাগুলোর গতি শক্তি, এই দুইটা জিনিস পরিমাপ করে তুমি বুঝবা যে ওই পদার্থ কি তরল না কঠিন নাকি বাষ্প। তো দেখো তাপমাত্রার পরিবর্তন কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করতেছি। আমরা ঘ নাম্বারটা করতেছি। তুমি দেখবা প্রথমে এই যৌগটি ছিল কি, তাপ দিছিল গলনাঙ্ক 45°, অর্থাৎ তাপ দিলে সে কঠিন, গলনাঙ্ক মানে হচ্ছে এটা যে সে গলবে, কঠিন থেকে তরল হবে। তুমি 45° তাপমাত্রায় নিলে ওইটা কঠিন থেকে তরল হবে। আবার যখন সে তরল হয়ে যাবে, তখন তাপমাত্রা আরো বাড়াইতে বাড়াইতে তুমি 95°C নিলে সেটা তরল থেকে বাষ্প হবে। তুমি বলবা এই যৌগ প্রথমে ছিল কি কঠিন, এই যৌগ প্রথমে ছিল কি কঠিন। যখন তুমি তাপ দিছো, তুমি একটু বাড়াই লিখবে, আমি এখানে কম কম করে লিখতেছি, তুমি পরীক্ষাতে আর একটু বাড়াই লিখবে, আমি মেইন পয়েন্ট গুলো বলতেছি। এ যৌগ প্রথমে ছিল কঠিন, তুমি যখন তাপ দিছো, তাপ দিলে তার কি হয়েছে, তার গতি শক্তি বেড়ে গেছে। এ যৌগের কণাগুলোর গতি শক্তি বেড়ে গেছে। আমরা জানি তাপ দিলে কোন পদার্থের কণাগুলোর গতি শক্তি বাড়ে। তো গতি শক্তি বেড়ে গেছে তাপ দিলে, তার মানে কি আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে গেছে।
গতিশক্তি বেড়ে গেছে, অর্থাৎ আন্তঃআণবিক আকর্ষণ শক্তি তোমার কমে গেছে। তো কণাগুলোর গতিশক্তি বাড়ে, অর্থাৎ কি আন্তঃআণবিক শক্তি কমে, আন্তঃআণবিক শক্তি কমে। এই গতিশক্তি আর আন্তঃআণবিক শক্তি এই দুইটা মিলাই হচ্ছে কি তোমার গতিতত্ত্ব। তো গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা মানি আন্তঃআণবিক শক্তি ও গতিশক্তি এই দুইটা জিনিস মিলাই তুমি ব্যাখ্যা দিবা, এইটাই তোমার অ্যান্সারের মেইন জিনিস। তো আন্তঃআণবিক শক্তি কি কমছে, গতিশক্তি কি বাড়ছে, এই যে বাড়ছে তার মানে কি আন্তঃআণবিক শক্তি কমছে। তো আন্তঃআণবিক শক্তি কমে গেছে, তাহলে কণাগুলো দূরে চলে যাবে, অর্থাৎ সে তরল হবে। তো ফলে এই যৌগ তরলে পরিণত হয়। তুমি লিখবা আন্তঃআণবিক শক্তি কমে গেছে তাপমাত্রা 45 ডিগ্রিতে পৌঁছাইলে, লিখবা যে 45 ডিগ্রিতে পৌঁছাইলে, 45 ডিগ্রিতে যখন পৌঁছায় তখন আন্তঃআণবিক শক্তি কি কমে যায়, আর ওইটা তরলে পরিণত হয়, তরলে পরিণত হয়। এখন 45 ডিগ্রিতে গেলে সে তরলে পরিণত হয়েছে, তো এখন সে বাষ্পে পরিণত হবে। তো 45 ডিগ্রিতে পৌঁছাইলে সে যখন তরলে পরিণত হয়েছে, তুমি তো তাপমাত্রা আরো বাড়াইতেছো, এখন 95 ডিগ্রি সেলসিয়াসে গেলে আরো বাড়াইতে বাড়াইতে যখন 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে, তখন সে তরল থেকে কি হয়েছে বাষ্প। তো বাষ্পটা কেমন হয়েছে, আবার সেম তাপমাত্রা তুমি আরো বাড়াইতেছো আগের মতো, গতিশক্তি আবার বাড়তেছে, আবার তোমার কি গতিশক্তি বাড়তেছে, গতিশক্তি আবার বাড়তেছে। তুমি এই কথাগুলো আমি যেগুলো এখন বলে বলে লিখতেছি, তুমি ওই কথাগুলাই পরীক্ষার খাতায় লিখবে, আর একটু বাড়াই লিখবে আর কি উদ্দীপক সাথে মিলে। তো গতিশক্তি আরো বাড়তেছে, তো তরলে এখন তাপ দিতেছে, গতিশক্তি আরো বাড়তেছে, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি আবার কমতেছে। তো আন্তঃআণবিক শক্তি আবার কমে গেছে, অর্থাৎ 95 ডিগ্রি সেলসিয়াসে গেলে সে কি হচ্ছে এখন তরল থেকে বাষ্প, সে এখন তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এখন সে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে। তো এইভাবে এই গতিশক্তি আর আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এই দুটা জিনিসের কথা তুমি মিলাই তুমি ব্যাখ্যা দিবা যে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে 45 ডিগ্রিতে আনলে তার গতিশক্তি বাড়ে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে, তাই সে কঠিন থেকে তরল হয়। তাপমাত্রা আরো বাড়াইয়া 95 ডিগ্রি সেলসিয়াসে নিলে তখন তার গতিশক্তি আরো বাড়ে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আরো কমে, তখন সে তরল থেকে বাষ্প হয়ে যায়। তো এইটাই তোমার কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা করা। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, এইভাবে গোছাই লিখে দিবা। আমি মেইন লাইনগুলো বলে দিছি, লিখে দিছি, তুমি আর একটু বাড়াই লিখে দিবা, সমস্যা নেই। তো এইটাই তোমার অ্যান্সার। তো আমাদের কেস 3 ও কেস 6 শেষ, আর দুইটা কেস পড়বে, আর দুইটা কেস হচ্ছে তোমাকে প্রশ্নে গ্রাফ দিয়ে দিবে। আর দুইটা কেস কি ভালো করে বুঝো, তোমাকে উদ্দীপকে গ্রাফ দিয়ে দিবে, তুমি গ্রাফ থেকে ব্যাখ্যা করবা, এই একটা কেস। আরেকটা কেস হচ্ছে তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে গ্রাফ, যে আমরা ঘ নাম্বার একটা গ্রাফ আঁকছি না, তোমাকে গ্রাফ আঁকতে হবে, তবে ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে, ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তোমার গ্রাফটা কিরূপ হবে ওইটা। তো দুইটা জিনিস আর আছে, ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে গ্রাফ, আর একটা হচ্ছে কি উদ্দীপকে গ্রাফ থাকবে, ওই গ্রাফ থেকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা ওই দুইটাও দেখে ফেলতেছি বোর্ড কোশ্চেন সলভ সহ। দেখো সিকিউ করলেই তোমার হয়ে যাচ্ছে। এর আগে তোমাকে একটা সৃজনশীল সলভ করাইছি, ওইটার ছোট গতে একটা কেস কাভার হয়েছে, বড় গতে আর একটা কেস কাভার হয়েছে, এবং কুমিল্লা বোর্ড 19-এর এই আর একটা সিকিউ তোমাকে আমি করাই দিব, যেটা করলে তোমার বাকিগুলো সব কাভার হয়ে যাবে। আর তো আছেই বাকি আমাদের দুইটা কোশ্চেন। দেখো ঘ নাম্বারে একটা আর ঘ নাম্বারে আরেকটা চলে আসছে। একটা ছিল কি গ্রাফ দিয়ে দিবে, দেখো উদ্দীপকটা এবার দিচ্ছে গ্রাফ দিয়ে, উদ্দীপকে গ্রাফ দিবে, তোমাকে ওই গ্রাফ থেকে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে একটা গ্রাফ দেওয়া আছে, ঘ নাম্বারে বলছে চিত্রে বিসি এবং ডিই আনুভূমিক সরলরেখা কেন। এই যে বিসি আনুভূমিক মানে কি শোয়ানো, এই যে বিসি তোমার আনুভূমিক, আবার ডিই তোমার এই যে শোয়ানো আনুভূমিক, বলছে এগুলো আনুভূমিক কেন হয়েছে। তো গ্রাফ থেকে তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এই তোমার এটা হচ্ছে কি তোমার, এটা তোমার কেস কত
তোমাকে আগে যে 6টা কেস লিখে দিছি মনে আছে? 6টা কেস ভিডিও শুরুতে। কেস হচ্ছে এটা তোমার 4, এটা তোমার কেস 4টা এখানে চলে আসছে। চিত্রে বিসি এবং ডিই আনুভূমিক সরলরেখা কেন, ব্যাখ্যা করো। ঘ নাম্বারে বলছে জেড পদার্থ, দেখো এই যে গ্রাফটা দেওয়া এটা তোমার জেড পদার্থের দেওয়া আছে। তোমাকে বলছে জেড পদার্থের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে তাপীয় বক্ররেখা কি রূপ হবে। তো ওই পদার্থের পরিবর্তে তুমি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করবা। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি তোমার মনে আছে? আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ পড়ছি, যেগুলোকে তাপ দিলে কঠিন থেকে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। তো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, যেটাকে তাপ দিলে সে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। তো কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে বলছে, তার মানে তোমাকে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যবহার করে তোমাকে গ্রাফ আঁকতে বলছে। তার মতো বলছি যে তোমার দুইটা কেস, একটা হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থের, আর একটা হচ্ছে কি গ্রাফ থেকে ব্যাখ্যা। তো গ্রাফ থেকে ব্যাখ্যা করাটা তোমার ঘ নাম্বারে আছে, আর ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ এটা তোমার বড় গতে আছে, এটা তোমার কেস 6। আমাদের কেস 6 এর মধ্যে ছিল যে ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। তো দেখো ঘ নাম্বারে আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ অঙ্কনটাই চলে আসছে। তো আমরা দুইটা কেস এখানে পাই গেছি, এটা ছিল আমাদের কেস 5। তো কেস 4 ও 5 আমাদের এখানে চলে আসছে। একটা সিকুয়ের মধ্যে দুইটা কোশ্চেনই, দুই রকম কোশ্চেন তোমার চলে আসছে। তো আমি এটা করাই দিচ্ছি, এটা করাইলে আমাদের শেষ। তো চলো আগে আমরা ঘ নাম্বারটা করে ফেলি। ঘ নাম্বার প্রথমটা, বিসি এবং ডিই আনুভূমিক কেন। তো দেখো বিসি আর ডি আনুভূমিক কেন, আমি আগে বলছি আনুভূমিক সরলরেখা মানে হচ্ছে এই দেখো প্রথমটা, এই যে তোমার প্রথম লাইনটা হচ্ছে কি কঠিন, প্রথম লাইনটা কি বোঝায় কঠিন। আর 60°C গেলে সে কঠিন থেকে তরল হচ্ছে, তার মানে কি কঠিন থেকে তরল হওয়া মানে কি গলনাঙ্ক, গলনাঙ্ক মানেই তো সে কঠিন থেকে তরল হবে। তো এইটা তোমার কি গলনাঙ্ক, গলনাঙ্ক রেখা, এটা হচ্ছে তোমার কি গলনাঙ্ক রেখা। আবার 165°C পৌঁছাইলে ওইটা কি হইতেছে তোমার ডিই রেখা। 165°C পৌঁছাইলে তোমার তরল, তরল থেকে বাষ্প হইতেছে, তরল থেকে বাষ্প। তো তরল থেকে বাষ্প হলে ওইটাকে আমরা বলি কি স্ফুটনাঙ্ক। তরল থেকে বাষ্প হইলে ওইটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্ক, তো যেগুলো আনুভূমিক, একটা তোমার গলনাঙ্ক বোঝায় আর একটা তোমার কি বোঝায় স্ফুটনাঙ্ক রেখা বোঝায়, তাই এই রেখাগুলো আনুভূমিক হয়। তো তুমি বলবা যে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে 60°তে নিয়ে আসলে, 60°C আনলে, 60°C আনলে ওইটা কি হয় গলতে শুরু করে, তরল থেকে কঠিন থেকে তোমার কঠিন থেকে তরল হতে শুরু করে, কঠিন থেকে তরল হতে শুরু করে। তো কঠিন থেকে তরল হচ্ছে মানে কি এটা তার গলনাঙ্ক, তো এটা কি তার গলনাঙ্ক। তো বিসি রেখা গলনাঙ্ক বোঝায়, বিসি রেখা আনুভূমিক সরলরেখা, এবং এই বিসি রেখা তোমার গলনাঙ্ক বোঝায়, বিসি রেখা তোমার গলনাঙ্ক বোঝায়। এই একটা গেল। তারপর তাপমাত্রা আরেকটা স্টেপ লিখবা, এই একটা স্টেপ, এই তোমার স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে কি তাপমাত্রা আরো বাড়াইতে বাড়াইতে 165°C নিলে, 165°C গেলে তখন ডিই রেখা কি বুঝাচ্ছে, সিডি তো হচ্ছে কি সে সম্পূর্ণ তরল আছে, তরল সিডি সে সম্পূর্ণ তরল, যখন সে ডি তে গেছে মানে 165°C তাপমাত্রা হয়েছে, তখন তরল থেকে বাষ্প হতেছে। তো তখন সে কি হইতেছে তরল থেকে বাষ্প, 165°C তাপমাত্রা যাওয়াতে সে তরল থেকে বাষ্প হতেছে। আর তরল থেকে বাষ্প হতেছে মানে এটা তার স্ফুটনাঙ্ক, অর্থাৎ অর্থাৎ ডিই রেখা, ডিই রেখা কি বুঝায়, ডিই রেখা স্ফুটনাঙ্ক বুঝায়, ডিই রেখা তোমার স্ফুটনাঙ্ক বুঝায়। তো বিসি রেখা বুঝায় গলনাঙ্ক আর ডিই রেখা বুঝায় স্ফুটনাঙ্ক। তাই গ্রাফে তোমার কি বিসি রেখা ও ডিই রেখা হচ্ছে কি তোমার আনুভূমিক সরলরেখা। শেষ, একটা গলনাঙ্ক বোঝায় আর একটা স্ফুটনাঙ্ক বোঝায়, তাই বিসি ও ডিই তোমার আনুভূমিক সরলরেখা, এটাই তোমার ব্যাখ্যা। তো
তো এই জিনিসটা তুমি ব্যাখ্যা করে দিবা। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। তো আমাদের এটা শেষ, এবার আমরা বড় গটা করে ফেলি। তোমার বড় গ, দেখ আমরা ঘ নাম্বারটা এবার করে ফেলতেছি। ঘ নাম্বারটা করে ফেলো, আর দেরি করে লাভ নেই। বলছে এই যে জেড পদার্থ, জেড কঠিন পদার্থের তাপীয় বক্ররেখা হচ্ছে এটা। তোমাকে বলছে জেড পদার্থের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে তাপীয় বক্ররেখা কি রূপ হবে। তো তুমি লিখবা জেড এর পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড দিলে। তো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তোমার ঊর্ধ্বপাতিত পদার্থ। তুমি লিখবা যেহেতু কার্বন ডাইঅক্সাইড ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ, আর ঊর্ধ্বপাতিত পদার্থ হলে কি হয়, তাপ দিলে সে কঠিন থেকে তরল না হয়ে সে সরাসরি বাষ্প হয়। কঠিন থেকে তরল না হয়ে সে সরাসরি বাষ্পে পরিণত হয়। এবার তুমি গ্রাফটা এঁকে দাও। তো ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই সে কঠিন থেকে তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হবে। তো তুমি এবার কার্বন ডাইঅক্সাইড না করে এখানে এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে তোমার কি তাপমাত্রা, ওয়াই অক্ষে তোমার কি তাপমাত্রা। তো তুমি প্রথমে তো কার্বন ডাইঅক্সাইড কি কঠিন, প্রথমে তোমার কার্বন ডাইঅক্সাইডটা কঠিন আছে, প্রথমটা কঠিন থাকে। এরপর তুমি তাপ দিলে সেটা তো এবার তরল হবে না, সরাসরি সে বাষ্পে পরিণত হবে। তো তরল হবে না, সে সরাসরি হবে কি তোমার বাষ্প। তো এখন সে মনে করো এই যে এখন সে কঠিন থেকে, এই লাইন মানে কি সে কঠিন, এই লাইনটা মানে কি সে সরাসরি কঠিন। তাপমাত্রা যখন তার গলনাঙ্কে পৌঁছাইছে তখন সে কঠিন থেকে বাষ্প হয়ে গেছে, তখন সে ডাইরেক্ট স্ফুটে গেছে, সে কঠিন থেকে তরল না হয়ে ডাইরেক্ট বাষ্প। তো তুমি এটাকে মার্ক করে দাও ও এ বি। তো তাপমাত্রা আরো বাড়াইলে সে বাষ্পই থাকতেছে, এই বাষ্প শেষ। এখন তোমার গ্রাফটা দেখো আগের থেকে কম হয়েছে। আগে তো প্রথমে থাকতো কঠিন, তাপমাত্রা আরো বাড়াইলে হইতো কি কঠিন থেকে তরল, আবার থাকতো তরল, তাপমাত্রা আরো বাড়াইলে হইতো কি তরল থেকে বাষ্প, তাপমাত্রা আরো বাড়াইলে হইতো কি ডাইরেক্ট বাষ্প। এখন তো ঊর্ধ্বপাতিত পদার্থ, তাই সে তরল হবে না, কঠিন থেকে ডাইরেক্ট বাষ্প। তো প্রথমে সে কঠিন, তাপমাত্রা বাড়াইলে সে কঠিন থেকে তরল না হয়ে ডাইরেক্ট বাষ্প হয়ে গেছে। এরপর তাপমাত্রা আরো বাড়াইলে সে বাষ্পই থাকতেছে। তো এইটাই তোমার কি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করলে পরিবর্তিত তাপীয় বক্ররেখা, এটাই তোমার গ্রাফ, এটাই তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। তো যদি তোমাকে তাপমাত্রা দিয়ে দিত তুমি এখানে তাপমাত্রা বসাই দিতা। তো উদ্দীপকে যদি তাপমাত্রা দেয় তুমি এখানে একটা তাপমাত্রা বসাই দিবা, আর না দিলে দরকার নেই। তো এইটাই তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। তো আশা করি তুমি এই ক্লাসটি বুঝতে পেরেছো। এর আগে আমরা একটা ক্লাস দিয়েছিলাম পরওয়েক, ওইখানে আমরা বেপনের হার, কোন পদার্থের বেপনের হার সবচেয়ে বেশি ওইটা করাইছিলাম। তো ওই ক্লাসের লিংক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিওর। আর এই ক্লাসে আমরা তোমার গ্রাফ জাতীয় যত কোশ্চেন আছে আমরা মোট 6টা কোশ্চেন তোমার সলভ করাইছি, তোমার কেস 6টা কেস সলভ করাইছি, তোমাকে তো আগে কেসগুলো লিখে দিছি। তো ওই 6টা আমি আবার বলি। একটা হচ্ছে বরফকে তাপ দিলে লেখচিত্র, দ্বিতীয়টি হচ্ছে বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র, তৃতীয়টি হচ্ছে তোমার গলনাঙ্ক দেওয়া থাকবে আর স্ফুটনাঙ্ক দেওয়া থাকবে, ওইটা থেকে তোমাকে গ্রাফ আঁকতে হবে। আরেকটা হচ্ছে তোমার গ্রাফ থেকে, এই গ্রাফ থেকে তোমাকে ব্যাখ্যা করতে হবে, যেমন এই যেটার ঘতে করছি, গ্রাফ থেকে আমরা উদ্দীপকে গ্রাফ থাকবে, গ্রাফ দেখে দেখে আমরা ব্যাখ্যা করব। আর একটা ছিল তোমার এইটা যে ঊর্ধ্বপাতিত পদার্থ, ওই পদার্থের পরিবর্তে তুমি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ দিলে তখন গ্রাফ কিরম হবে, ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। আর একটা করছি তোমার কণার গতিতত্ত্বের আলোকে ব্যাখ্যা। মোট 6টা করছি আমরা। তো মোট এই 6টা করলেই ইনশাল্লাহ তোমার এই অধ্যায়ের গ্রাফ জাতীয় যত সমস্যা আছে, তোমার গ্রাফ টাইপের যত সমস্যা আছে সব ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তুমি এই 6টাই করে ফেলো তাহলেই হচ্ছে। দেখো আমি দেখাই দিতেছি আরো, এই তোমার মোট 6টা কেস আমি আগেও দেখাইছি এগুলা। এই বরফের তাপ প্রদানের লেখচিত্র, বরফ থেকে বাষ্প, কেস 2 কি বাষ্পকে শীতলীকরণ, কেস 3 কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে গ্রাফ তৈরি করতে হবে, রাজশাহী বোর্ড বিষয় আসছে। কেস 4 কি গ্রাফ থেকে ব্যাখ্যা করতে হবে, এই যে আমরা সবে করছি ছোট গটা গ্রাফ থেকে ব্যাখ্যা।
বড় গ কি? ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ। এই যে তোমার কেস 5, ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ, কুমিল্লা বোর্ড 19-এর বড় গ, দেখছো? ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ আমরা করছি। তো একদম গোছাই রাখছি। তোমার 5-6টা প্রশ্ন করলেই গ্রাফের, তোমার এই গ্রাফ টাইপের গুলা একদম হয়ে যাবে। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর যদি কোনো জায়গা না বুঝো, আমার তো ভুল হতে পারে, যদি কোনো জায়গা না বুঝো অবশ্যই সেটা তুমি কমেন্টে জানাবা। তো ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। তো আমাদের সাথেই থেকো। আমরা এরকম সব অধ্যায়ের ওয়ান শট ক্লাস, সাজেশন ইনশাল্লাহ আস্তে আস্তে দিতে থাকবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।